এটা ছিল আমার সেকেন্ড পার্ট আমার মালয়েশিয়া যাওয়ার। আর এরপরে আমি ঢুকে পড়ি এয়ারপোর্টের ভিতরে। যেহেতু ফ্লাইট বেশ রাতেই আছে, আমরা আগে আগেই ঢুকে পড়েছিলাম। এরপরে লাগেজগুলো এখানে রেখে আমরা জাস্ট ওয়েট করতেছিলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে আমি বোর্ডিং পাস নিয়ে নিই এবং আমার লাগেজে একদম প্রপারলি আমি ঢুকাতে পারছিলাম। এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম। তারপর জাস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য চলে যাই ওয়াশরুমে, আর এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করতেছিলাম আর এই যে দেখাচ্ছিলাম আমার বোর্ডিং পাস ডান। তারপরে আমরা চলে যাই ইমিগ্রেশনে, যেটা সব থেকে বেশি ভয়ের ছিল। নর্মালি আবিদ ভাই এবং ইভাকে ছেড়ে দিয়েছিল, বাট আমাকে ইমিগ্রেশনে একটু আটকিয়েছিল। মোটামুটি 2 ঘন্টা লেগে গিয়েছিল আমার ইমিগ্রেশন ক্রস করতে। আমার একদমই র পাসপোর্ট ছিল এবং আমার পাসপোর্টে হাঙ্গেরির একটা রিজেকশনের সিলও ছিল, দ্যাটস ওয়াই আমাকে একটু আটকিয়েছিল। তো তারপর নর্মালি একটু জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে তারপর ছেড়ে দেয়। যেহেতু আমি ফার্স্ট টাইম মালয়েশিয়াতে যাচ্ছি বা আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট, আমি এটা নিয়ে এত বেশি টেনশনে ছিলাম যে আমি হয়তো ইমিগ্রেশন থেকে আর যেতে পারবো না। তো তারপর যেহেতু ইমিগ্রেশন ক্রস করেই ফেলি, তখন অনেক বেশি হ্যাপি ছিলাম। আর এই জন্য একটু ভিডিও কলে কথা বলতে বলতে যাচ্ছিলাম মায়ের সাথে, দিদির সাথে। ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা আসলে গেটের কাছেও চলে যাই, বাট ওখানে যেয়ে দেখি যে আমাদের ফ্লাইট একটু ডিলে হবে। তো এরপর একটু খিদা লেগে গিয়েছিল, আমরা একটু খাবার কিনে খাওয়া শুরু করি। তো এয়ারপোর্টে যে আমি যখন ভেজিটেবল রোল কিনবো, তখন আমার হাতে কোনো বাংলাদেশি টাকা ছিল না। এটা একটা প্রবলেম। তোমরা কিন্তু একটু বাংলাদেশি টাকা নিয়ে যাবা, বিকজ এই টাইমটাতে তোমাদের যদি খিদা লাগে তখন তোমাদের বাংলাদেশি টাকা দিয়ে কিনতে হবে। যদি তোমাদের কাছে বাংলাদেশি টাকা না থাকে, সেক্ষেত্রে তোমরা যে কান্ট্রিতে যাচ্ছ সেই কান্ট্রির ডলার বা রিঙ্গিত বা যে কোনো টাকা দিলেই কিন্তু তারা অ্যাকসেপ্ট করে, তবে সাথে কিছু বাংলাদেশি ক্যাশ থাকা ভালো। তো এরপরে চেক ইন করা হয় আর তারপর আমরা চলে যাই প্লেনের কাছে, যেখানে বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন আমাদের প্লেন আসবে। মোটামুটি আমাদের প্লেন ছিল 2টা 20-এ, বাট আমরা প্লেনে উঠি 3টা 20-এর দিকে। প্লেন টোটালি 1 ঘন্টা ডিলে করে আসে। আর ততক্ষণ আমরা এখানে বসে বসে গল্প করছিলাম এবং ওয়েট করতেছিলাম। আমার মাঝে মাঝে না একটু ঘুমও চলে আসতেছিল, বিকজ তখন প্রায় 2টা 20 বাজে। এই জন্য ফোনে একটু কথা বলতেছিলাম যাতে ঘুমটা না আসে। আমরা নিয়েছিলাম বাটিক এয়ারলাইন্স, যেটার পার পার্সন পড়েছিল 28,700 টাকা। আর আমরা আজকে যাচ্ছিলাম 4 জন, আবিদ ভাইয়ের ওয়াইফ ইভা, আমি এবং এই ছোট ভাইটা যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। ও বেশ চিল মুডেই ছিল, ওর কোনো টেনশনই কাজ করছিল না। তো ওয়েট করতে করতে দেখছিলাম বাটিক এয়ারলাইন্স এর আরো একটা প্লেন এসে এখানে থামে, অ্যান্ড এই প্লেন থেকে লোকজন নামছিল, ব্যাগেজ কালেক্ট করতেছিল। দেন ইঞ্জিনিয়াররা যে প্লেনের সবকিছু ঠিকঠাক করে চেক করছিল। ব্যাপারগুলো দেখে বেশ ইন্টারেস্টিং লাগতেছিল, এই জন্য একটু ভিডিও করে রাখলাম। দেখেন, এই প্লেন আসার পরে কিন্তু প্রতিটা এয়ারলাইন্স এর লোক বা ইঞ্জিনিয়াররা যে চেক করে যে প্লেনের কোনো কিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু চেক করার পরেও কিন্তু অনেক সময় প্লেন দুর্ঘটনা ঘটে। আর যেহেতু আমার ফ্লাই করার আগে 4 থেকে 5টা প্লেন দুর্ঘটনা ঘটছে, আমার না সত্যি অনেক বেশি ভয় লাগতেছিল প্লেনে উঠতে। কিন্তু কি আর করা যাবে, আমাকে তো যেতেই হবে। তো কিছুক্ষণ বসে বসে এগুলোই দেখতেছিলাম অ্যান্ড ওয়েট করতেছিলাম কখন আমাদের প্লেন আসবে আর কখন আমরা প্লেনে উঠবো। তো ওয়েট করতে করতে আর দেখতে দেখতে সময় চলে আসে আমাদেরও প্লেনে ওঠার। আমরা এখন চাচ্ছিলাম প্লেনে উঠতে, আর এই টাইমটাতে আসলে ভিডিও করতে দেয় না প্লেনে ওঠার টাইমে। আমার এই নেক পিলোটা আমি আজকে নতুন কিনে দেন নিয়ে আসছি, বাট এই যে বিভিন্ন জায়গায় রাখতে রাখতে নেক পিলোটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছিল। তো এই তো উঠে যাচ্ছিলাম প্লেনে, আর এই টাইমে একটুও ভিডিও করতে দেয় না। তারপর আমরা উঠে পড়ি আমাদের প্লেনে, আর এই যে জানালার পাশের সিটটা দখল করেছিল ইভা, ও আমাকে ওখানে বসতে দেয় নাই। আমাদের 4 জনের সিট একসাথে কাটার কারণে আমরা মাত্র একটা উইন্ডো সিট পেয়েছিলাম, আর সেটা পেয়েছিল ইভা। যেহেতু ও আমার ছোট, তাই আমি আর বায়না করিনি উইন্ডো সিটে বসার জন্য, ওই বসে এসেছিল। প্লেনে ওঠার পরে ঠিকঠাক ভাবে বসার পরে আমার হঠাৎ কেন জানি একটু মন খারাপ লাগতেছিল, সেটা আসলে বুঝাইতে পারবো না। তবে এই ভাইয়ার কাজকর্ম দেখে আমি মাঝে মাঝে একটু হেসে উঠতেছিলাম। মালাই ভাষায় যখন কথা বলছিল আর ওইখান থেকে বলতেছিল ভাই কি বলে বুঝেন নাকি, ভাই কি বলে বুঝেন নাকি। সো ওর ওই কথা শুনে আর হাসি থামায় রাখতে পারছিলাম না, হেসেই দিচ্ছিলাম। এরপরে এয়ার হোস্টেসরা প্লেন টেক অফ করার জন্য যে নিয়মাবলী বা যে সেফটি মেনটেন করতে হয় সেগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। তো এরপরে আমাদের প্রত্যেকে তাদের নিজস্ব সিট বেল্ট বেঁধে নিতে বলে, এরপরে প্লেন ট্যাক্সি থেকে রানওয়ের দিকে অগ্রসর হয়।
দেন রানওয়েতে যাওয়ার পরে 30 থেকে 40 মিনিট ওয়েট করা, দেন আমাদের প্লেনটা টেক অফ করে। তো টাটা বাংলাদেশ, চলো মালয়েশিয়াতে চলে যাওয়া যাক। এরপরে আমি দেখছিলাম লেগ স্পেসটা কেমন আছে। তো মোটামুটি লেগ স্পেসটা বেশ ভালোই ছিল। আর এখানে কিছু সেফটি বুকস এন্ড ডিউটি ফ্রি ম্যাগাজিন ছিল, যেগুলো তোমরা চাইলে বসে বসে পড়তে পারো। নর্মালি ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে তোমাদের সামনে একটা মনিটর থাকে, যেখানে তোমরা চাইলে অনেক মুভি সিরিজ দেখতে পারো, বাট আমাদের ফ্লাইটে কোনো মনিটর দেওয়া ছিল না। দ্যাটস ওয়াই আমাদের বসে বসে এই টাইমটা স্পেন্ড করতে হয়েছিল। তো এর কিছুক্ষণ পরে দেখছিলাম ক্রু এসে প্রত্যেককে খাবার প্রোভাইড করতেছে। এন্ড আমার টিকিটের সাথে খাবারটা কেনা ছিল, তো এই পাসপোর্ট এন্ড টিকিটটা দেখার পরে ক্রু আমাদেরকে খাবার সার্ভ করে দিল। তো আমাদের যেহেতু ছিল বাটিক এয়ারলাইন্স, আর বাটিক এয়ারলাইন্সে কোনো খাবার প্রোভাইড করে না, এটা তোমাদের জেনে রাখা উচিত। তো তাই জন্য আমাদেরকে টাকা দিয়ে খাবারটা কিনে খেতে হয়েছিল। তোমরা যখন এয়ার টিকিট কাটবে তখন তোমরা চাইলে খাবারটা সিলেক্ট করে রাখতে পারো। তো আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সাথে ছিল একটা ওয়াটার বটল এন্ড একটা ছিল কোকের ক্যান। তো এই ছিল আমাদের খাবার। তোমরা তোমাদের পছন্দ মতো খাবার কিন্তু সিলেক্ট করে খেতে পারো। চলো এখন বিরিয়ানিটা টেস্ট করা যাক, কেমন টেস্ট হয়েছে সেটা এখন তোমাদেরকে বলি। তো এখানে পোলাওটা ছিল বাসমতি চালের, এবং এখানে 2 থেকে 3 পিসের মতো বোনলেস মুরগি দিয়েছিল। ওভারঅল পরিমাণটা বেশ ভালো ছিল, বাট টেস্ট একদমই বাজে ছিল। যেহেতু আমরা সবাই একটু হাংরি ছিলাম, তো তার জন্য সবাই খাচ্ছিলাম। বাট এটার যে মুরগিটা ছিল, আমার কাছে এরকম ফিল হচ্ছিল যে মাংস কষানোর আগেই এনে আমাদেরকে সার্ভ করে দিয়েছে। কিছু করার নেই, যেহেতু টাকা দিয়ে কিনা খাবার, তো চেষ্টা করতেছিলাম যে এটার ওভারঅল অর্ধেকটা অন্তত শেষ করি। তো আর খিদাও পেয়েছিল, সো মোটামুটি একটু খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু অনেক রাতও হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন আমি একটু ঘুমিয়ে পড়লাম। নর্মালি প্লেনে তেমন একটা ঘুম আসে না, কিন্তু ঘুম দেওয়ার অনেক বেশি চেষ্টা করতেছিলাম। তারপরে জানালার দিকে তাকিয়ে দেখলাম আস্তে আস্তে সূর্যের আলো ফুটতে শুরু করছে। আর এই যে সুন্দর একটা সিনারি, কি যে সুন্দর লাগছিল সেটা বলার মতো না, আপনারা জাস্ট ভিডিওতে দেখেন। এর কিছুক্ষণ পরে ক্যাপ্টেন আমাদেরকে জানিয়ে দিল যে আমরা অলরেডি মালয়েশিয়ার আকাশে চলে এসেছি, আর একটু পরে আমাদের প্লেনটা ল্যান্ড করে যাবে। তো আমার এই ছোট্ট ফোনে তোমাদেরকে উপর থেকে মালয়েশিয়ার ছোট্ট একটা দৃশ্য দেখালাম। তো এই তো আস্তে আস্তে আমরা ল্যান্ড করছিলাম, আর ওই যে দেখা যাচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট। আর এই তো চলো আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করি। ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টে আসতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা 50 মিনিট। তো 3 ঘন্টা 50 মিনিট পর আমরা এখানে এসে ল্যান্ড করি। তো ল্যান্ড করার পরে আমরা প্রথমে যাচ্ছিলাম একটু ওয়াশরুমের দিকে। ওয়াশরুম থেকে প্রত্যেকে একটু ফ্রেশ হয়ে যাব, অ্যান্ড দেন যাবো হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে। আর যেতে যেতে কুয়ালালামপুর এয়ারপোর্টের থেকে এত বেশি মুগ্ধ হচ্ছিলাম বলার মতো না। কি ভীষণ সুন্দর গোছানো একটা এয়ারপোর্ট, যেটা অসম্ভব রকমের সুন্দর। মোটামুটি ফ্রেশ হয়ে আমরা ফার্স্টে যাচ্ছি সিম কেনার জন্য। আর আমার যেহেতু ই সিম, আমি এখানে কোনো ই সিম পাইনি। তো এরপরে আমাদের সাথে ছিল যে ছোট ভাইটা, ওর সিমটা ও ফার্স্টে নিয়ে নিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও করতেছিলাম আর সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। কি ভীষণ সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস। এরপরে আমরা চলে যাই ইমিগ্রেশনে। আমার এবং আবিদ ভাইয়ের ইমিগ্রেশন প্রসেসটা খুব ইজিলি হয়ে গেল। ইভা এবং আমাদের সাথে আসা ওই ছোট্ট ভাইটার ইমিগ্রেশন প্রসেসটা অনেক লেন্দি হয়ে গিয়েছিল। ইমিগ্রেশন ক্রস করার পরে আমি আর আবিদ ভাই এখানে ওদের জন্য অনেক সময় ওয়েট করি, অনেক সময় বলতে অনেক সময় ওয়েট করি। এদিকে আমাদের ব্যাগেজ গুলো এখানে নামিয়ে দিয়ে গেছে। যেহেতু আমরা ইমিগ্রেশনের ওইখানটাতে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, এই জন্য ব্যাগেজ গুলো এরকম নিচে নামানো ছিল। ইভা ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা চলে আসি এখানে ব্যাগেজ গুলো কালেক্ট করার জন্য। আর এদিকে খালিদ কিন্তু এখনো ইমিগ্রেশনে ছিল। ইমিগ্রেশন থেকে আমাকে জাস্ট আমার ইউনিভার্সিটির নাম দেখে ছেড়ে দিয়েছে, কোনো কোশ্চেন করা বাদে। কিন্তু ইভাকে এবং খালিদকে একটু আটকেছিল, বিকজ খালিদ ছিল সিটি ইউনিভার্সিটি। তো যারা সিটি ইউনিভার্সিটি পড়তে আসবেন তারা কিন্তু একটু বুঝে আসবেন, বিকজ আপনারও কিন্তু এরকম খালিদের মতো অবস্থা হতে পারে। খালিদ কিন্তু সেই দিন কোনো রকমের ছাড়া পায়নি, সারা রাত ইমিগ্রেশনে বসে থাকতে হয়েছিল যতক্ষণ না পর্যন্ত ওর ইউনিভার্সিটি থেকে কেউ ওকে নিতে আসে। এটা অবশ্যই ইজি হতো যদি ওর ইউনিভার্সিটি থেকে লোক আসতো, কিন্তু সেদিন ছিল রবিবার, তাই ইউনিভার্সিটি থেকে কেউ না আসার কারণে ওকে সারা রাত ইমিগ্রেশনে থাকতে হয়েছিল। তো এরপরে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা এয়ারপোর্টে বসেছিলাম খালিদের জন্য।
বাট আনফরচুনেটলি ওকে না নিয়ে আমাদেরকে চলে আসতে হলো। তো আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এই তো আজকে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরো একটা ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য প্রে করবেন এবং সবার জন্য অনেক 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 শুভকামনা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরো একটা ব্লগে।